হেফাজত ইসলামের সম্মানিত আমির, উনি শ্রদ্ধেয় আমাদের বাবুনগরী সাহেব, উনি ওই দুর্নীতিবাদের পক্ষে অবস্থান নিয়ে সেখানে কাজ করেছেন। সো আমি জানি না এটা পৃথিবীর কোনো আইনে, ইসলামী শরীয়তে বা কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যায় কিনা, কিন্তু উনি তো একজন মুরব্বী, কিন্তু আমরা ওনাকে ভুলের উদ্দেশ্য মনে করি না, শরিয়া আইনে বিশ্বাসই করে না। সেরকম একটি রাজনৈতিক দলকে উনি কেন এইভাবে মানে, এবং অর্থনৈতিকভাবে লুটেরা, যে কত কোটি টাকা, কয়েকশো কোটি টাকা তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন ডিফল্টার, এই সকল করাপ্টেড, এই করাপশনের সাথে যারা ইনভলভ, এই 5ই আগস্টের পরে এই অর্থনৈতিক লুটেরাদেরকে ধরতে হবে। শুধু সালমান এফ রহমান বললে হবে না, বিএনপির 43 জন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট, এরা টাকা চুরি করে, টাকা পাচারের সরাসরি ইনভলভ, এবং এগুলো কিন্তু প্রজেক্ট তারা বানিয়ে বানিয়ে কাজ করছে। এবং বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি এই বছর ইনশাআল্লাহ যারা এই লুটপাটকারী এবং দেশের টাকা পাচারকারী, চোর বাটপার ডাকাত লুটেরা, এদের বিরুদ্ধে আমির ছিলেন আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ। উনি তো একটা লম্বা সময় ধরে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ সবার সাথে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে গিয়েছেন। তো আমাদের বর্তমান যিনি হেফাজতের জানেন যে আল্লামা মামুনুল হক, এবং এর আগে আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, মুফতি আমিনী রহিমাহুল্লাহ, ওনারা সবাই কিন্তু জামাত ইসলামীর সাথে জোট করে একসাথে একই সংসদে তারা কিন্তু গিয়েছেন, একই মঞ্চে বক্তব্য রেখেছেন জাতীয় স্বার্থে। বিএনপি তখন সাথে ছিল। সো এরপরে কথা হচ্ছে যে তারপরেও হঠাৎ করে গত 2-1 বছর তো এরকম কোনো কিছু ঘটেনি হয়তো, যে যার কারণে এরকম বড় একটা কথা উনি বলে ফেলবে। কেন বলেছেন এই বক্তব্য আসলে ওনাকে জিজ্ঞেস করা দরকার। কিন্তু আজকের এই দিনে যখন আমরা কথা বলছি টক শোতে, এখনো কিন্তু হেফাজতের নায়েবে আমির, হেফাজতের অনেক বড় বড় যারা পর্যায়ে রয়েছেন, তাদের অনেকের সাথে কিন্তু জামাত ইসলামের জোট রয়েছে, এবং একসাথে একই মঞ্চে বক্তব্য দিচ্ছে। আমাদের ভাইরা যাচ্ছেন। ইসলামী ছাত্র শিবির জামাতের উদ্যোগে তো বাংলাদেশে অসংখ্য কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। সো এবং উনি একজন মুরব্বী, ওনার ওই কমেন্ট নিয়ে আমার কোনো এখানে তার বিরুদ্ধে কোনো কথা নাই। আর কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে যাকে সামনে রেখে উনি এই কথাটা বলেছিলেন, বিএনপির একজন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট, সে তো একটা লুটেরা, একটা লুটপাটকারী। এবং বাংলাদেশের আপনারা জানেন যে এসব দুর্নীতিবাজ বা টাকা পাচারকারী গুলা আগেও কি করতেন এরা, যখন আওয়ামী লীগ ছিল তখনও এরা বিভিন্ন একটা প্রজেক্ট বানায়, বাংলাদেশে প্রজেক্ট বানিয়ে আপনার এগুলা রং একটা প্রজেক্ট বানিয়ে এবং বিদেশি ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস দেখিয়ে এরা মূলত টাকা পাচার করে। এবং এই পাচার চক্রের সাথে আওয়ামী লীগ এবং বিএনপি একটা বিরাট সংখ্যক মানে লিডাররা জড়িত। এবং বাংলাদেশের যে ইকোনমিতে সিরিয়াসলি এফেক্ট করে, যারা আপনার ইকোনমি সম্পর্কে ধারণা আছে, আপনার জানবেন যে লোন ডিফল্টার যারা, মনে করেন এই যে কয়েক হাজার কোটি টাকা, ধরুন সালমান এফ রহমান 35,000 কোটি টাকা উপরে তার লোন, তো 35,000 কোটি টাকা দিয়ে আপনি চিন্তা করেন বাংলাদেশের 1 কোটি মানুষের ডেভেলপমেন্ট করা সম্ভব 35,000 কোটি দিয়ে। যে আমরা 50 লক্ষ তরুণকে আমরা ট্রেনিং দিব, 35,000 কোটি টাকাও কিন্তু আপনার খরচ যাবেন না। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভাগ্যের চাকা, ইকোনমিটাকে এই দুর্বৃত্তরা, লুটেরা, লুটপাটকারীরা, কয়েকজন ব্যক্তি তারা পুরো কন্ট্রোল করছে। তো দুর্ভাগ্যজনকভাবে হেফাজত ইসলামের সম্মানিত আমির, উনি শ্রদ্ধেয় আমাদের বাবুনগরী সাহেব, উনি ওই দুর্নীতিবাদের পক্ষে অবস্থান নিয়ে সেখানে কাজ করেছেন। সো আমি জানি না এটা পৃথিবীর কোনো আইনে, ইসলামী শরীয়তে বা কোনোভাবেই এটাকে জাস্টিফাই করা যায় কিনা, কিন্তু উনি তো একজন মুরব্বী, কিন্তু আমরা ওনাকে ভুলের উদ্দেশ্য মনে করি না। জামাত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা একজন সাইয়েদুল্লাহ মদির রহিমাহুল্লাহ, আমরা সবসময় বলি ওনারা হচ্ছেন বড়জন মুজাদ্দিদ। সো মুজাদ্দিদ কিন্তু ভুল করেন, এটা কোনো মানে তাদের কথা আমাদের জন্য ওহী না। কোরআন এবং হাদিসের আলোকে যেটা তারা বলবেন আমরা সেটা মেনে নিব। তো উনি যদি বলতেন আজকে যে ঠিক আছে গণতান্ত্রিক প্রক্রিয়া, ইলেকশনে ভোট দেওয়া হারাম, তাহলেও কিন্তু এটা জাস্টিফাইবল ছিল। কিন্তু উনি সেটা না বলে বিশেষভাবে স্পেসিফিক একটা, বা উনি যদি বলতেন যে আচ্ছা হাত পাকাতে তোমরা ভোট দাও, তাহলেও আপনি বলতে পারতেন যে উনি ওটার পক্ষে ভোট দিচ্ছেন। কিন্তু উনি কেন বলছেন, ওনার আরেকটি কমেন্ট আমার কাছে এর আগে মনে হয়েছে খুবই, মানে কি বলবো আপনাকে, মানে যে আপনার মনে থাকার কথা যে 200 বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও কোনো, এই ধরনের একটা কমেন্ট উনি করেছিলেন যখন আওয়ামী লীগ ক্ষমতায়। তো এই ধরনের কমেন্ট গুলো আমরা ওনাদের কাছে, মুরব্বী যারা, তাদের কাছে আমরা এক্সপেক্ট করি না। কিন্তু ওনার এটা নিয়ে ওনাকে কোনো আঘাত করা, ওনাকে সম্মানহানি করা, ওনার বিরুদ্ধে অবস্থান নেওয়া, আমরা জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কিন্তু তার বিপক্ষে। এবং আপনি দেখবেন যে জামাতের কোনো পর্যায়ে লিডাররা এটা নিয়ে কিন্তু কোনো কথা বলছে না। কারণ আমরা হচ্ছে একটা রাজনৈতিক কর্মসূচি, দেখেন উনি যাকে সমর্থন দিয়েছে সেই রাজনৈতিক দলটা তো কোনো ইসলামের শরিয়া আইনে বিশ্বাস করে না। তাদের মহাসচিব সরাসরি পাবলিকলি স্টেটমেন্ট মেক করেছে, আপনি শরিয়া বাস্তবায়ন করবেন না, শরিয়া আইন করতে পারবেন না, সেটা একটা ভিন্ন কথা।
কিন্তু তিনি বলেছিলেন যে আমি শরিয়া আইনেই বিশ্বাস করি না। মির্জা ফখরুল সাহেবের এখনো আপনি গেলে আপনি পাবেন। তো যেখানে উনি এই কথা পরিষ্কার বলছেন যে ওনারা শরিয়া আইনে বিশ্বাসই করে না, সেরকম একটি রাজনৈতিক দলকে উনি কেন এইভাবে মানে, এবং অর্থনৈতিকভাবে লুটেরা, যে কত কোটি টাকা, কয়েকশো কোটি টাকা তিনি ব্যাংক থেকে লোন নিয়েছেন, লোন ডিফল্টার, এই সকল করাপ্টেড, এই করাপশনের সাথে যারা ইনভলভ, এই 5ই আগস্টের পরে এই অর্থনৈতিক লুটেরাদেরকে ধরতে হবে। শুধু সালমান এফ রহমান বললে হবে না, বিএনপি 43 জন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট, এরা টাকা চুরি করে, টাকা পাচারের সরাসরি ইনভলভ, এবং এগুলো কিন্তু প্রজেক্ট তারা বানিয়ে বানিয়ে কাজ করছে। এবং বাংলাদেশের জনগণ 12ই ফেব্রুয়ারি এই বছর ইনশাআল্লাহ যারা এই লুটপাটকারী এবং দেশের টাকা পাচারকারী, চোর, বাটপার, ডাকাত, লুটেরা, এদের বিরুদ্ধে অবস্থান নেবে এবং সত্য এবং ন্যায়ের, ইনসাফের পক্ষে মানুষ অবস্থান করবে। এবং আমার দৃঢ় বিশ্বাস সেই জায়গায় যে বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ 2/3 আসন নিয়ে সরকার গঠন করবে। জামাতের যে 11 দলীয় জোট, পুরো বাংলাদেশের চিত্র কিন্তু আজকে ভিন্ন। আমি পার্সোনালি আজকে সকাল থেকেও দেশের বিভিন্ন জায়গায় আমি কথা বলেছি, যারা সারা জীবন বিএনপি করেছেন অথবা আওয়ামী লীগ করেছেন অথবা অন্য রাজনৈতিক সম্পৃক্ত, তারা সবাই এগ্রি যে উই নিড টু সেভ দিস কান্ট্রি। এবং যদি আমাদেরকে এই দেশটাকে বাঁচাতে হয়, এই দেশে একটা করাপশন ফ্রি একটা বাংলাদেশ যদি উপহার দিতে হয়, সেই জায়গায় জামায়াত ইসলামীর কোনো বিকল্প নেই। শুনেন, একটা বিষয় মনে রাখতে হবে, জামায়াত ইসলামী যে বাংলাদেশে যে ইস্তেহারটা প্রকাশ করেছে আপনারা দেখবেন, এই ইস্তেহারের মধ্যে যে বিভিন্ন বিষয়গুলো জামায়াত ইসলামী তুলে ধরেছে, এই জায়গাটাতে জামায়াত ইসলামী শুধু কিন্তু মুখে বলছে এরকম না। দেখেন, জামাতের 2জন মিনিস্টার ছিল, এমপি ছিল, বেশ কয়েকজন, কারো বিরুদ্ধে কিন্তু সাবস্টেন্সিয়ালি করাপশনের কোনো প্রুফ নাই এবং কোনো অ্যালিগেশন কিন্তু প্রমাণিত হয়নি জামাতের বিরুদ্ধে। অর্থাৎ জামাত যখন বলে যে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করব, তখন এটা সম্ভব। আমি খুবই অবাক হই, বিএনপির সম্মানিত চেয়ারম্যান সাহেব, তিনি তিনি একটা ফ্যামিলি কৃষক কার্ড দিবেন। আপনাদের মনে থাকার কথা 2005 সাল এবং 6 সালে কৃষকেরা শুধু ন্যায্য সারের টাকা দিয়ে সার কিনবেন, সেই কৃষকদেরকে গুলি করে পুলিশ দিয়ে হত্যা করেছিল। একটা বিগেস্ট করাপশন ছিল। জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, তিনি তার কৃষিমন্ত্রী ছিলেন, তাকে কৃষি মন্ত্রণালয়ে হাত দিতে পারছে না সেই সময় বিশেষ একজন ব্যক্তি, যার কারণে ওনাকে কৃষি মন্ত্রণালয় থেকে সরিয়ে শিল্পমন্ত্রী করেছিলেন। উনি বেশ কিছুদিন ওয়েট করেছিলেন যে কেন হঠাৎ করে কৃষি মন্ত্রণালয় সরানো হলো, 2003-এর দিকের কথা। তারপরে উনি চলে গেলেন শিল্প মন্ত্রণালয়ে, একটা ভঙ্গুর মন্ত্রণালয় ছিল, যাতে জামাত ফেল করে ইন্টেনশনালি এই মন্ত্রণালয় দেওয়া হলো। কিন্তু আলহামদুলিল্লাহ জামাত ডিড ভেরি ওয়েল। আর ওই যে কৃষি মন্ত্রণালয়, সেই কৃষি মন্ত্রণালয়ে 2005 এবং 6 সালে আপনাদের মনে থাকার কথা, দেশের বিভিন্ন জায়গায় কৃষকেরা টাকা দিয়ে সার কিনবে, সেই কৃষকদেরকে গুলি করা হয়েছিল পুলিশ দিয়ে, এই বিএনপি লোকজন। তাহলে সেই জায়গায় বিএনপি আসলে কিসের কৃষক কার্ড দিবে? আর এটা দেখেন, ওনারা বলতেছেন, দেখেন একটা ইনফরমেশন ওনাদের মিলছে না। যেমন তারেক রহমান সাহেব তিনি বললেন কুমিল্লা গিয়ে ইপিজেড করবেন। আরে ভাই, কুমিল্লাতে ইপিজেড আছে, আপনি কিসে ইপিজেড করবেন? দিনাজপুরে গিয়ে উনি বললেন এখান থেকে আমি আমের জন্য হিমাগার করবেন বা বিদেশে আম পাঠাবেন, ওখানে তো লিচুর জন্য দিনাজপুর বিখ্যাত। এবং উনি আরেকটা জেলায় যায় বললেন আমি এই জেলাতে একটা মেডিকেল কলেজ করবো, অথচ ওখানে মেডিকেল কলেজ আছেন। মানে উনি জানেন না আসলে বাংলাদেশের এগুলো কি কি কথা বলবেন, কি কি উন্নয়ন ডেভেলপমেন্ট নিয়ে আসবেন, সেই জিনিসগুলো কিন্তু উনি দিতে পারতেছেন না। দেখেন ফ্যামিলি কার্ড দিয়ে কিরকম একটা মকারি এবং ধোকা দেওয়া হচ্ছে। কোন কোন নেতা বলতেছেন 20,000 টাকা, কোন কোন নেতা বলতেছেন 25,000 টাকা, কোন কোন নেতা বলছেন 3,000 টাকা। মানে আমার কাছে এখন এই সময় আমি যখন কথা বলছি, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে। তারপরে জামাতের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে দেওয়া হলো যে জামাত বলেছে যে জান্নাতের বিনিময়ে ভোট দেওয়ার কথা, অথচ জামাতের কোন লিডার, কোন পর্যায়ে জামাতের কোন মেম্বার অফ পার্লামেন্ট ক্যান্ডিডেট কেউ কিন্তু বলে নাই যে আমরা জান্নাতের বিনিময়ে আমরা কেন এটা বলবো মানুষের কাছে। আমরা মনে করি যে কোনো ভালো কাজ, কোরআন শরীফের যে আয়াত আছে যে যারা পরিমাণ ভালো কাজ এবং যারা পরিমাণ খারাপ কাজ করলে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে আছে, পরকালে এটা রেসপন্সিবল আছে। সেই জায়গা থেকে যদি কোনো মানুষ চোর, বাটপার, ডাকাত, দেশের টাকা পাচারকারী, লুটেরা, এসব দুর্নীতিবাজদেরকে ভোট দেয়, তাহলে তার জন্য ওই ব্যক্তি জবাব দিয়ে আছে, আল্লাহর কাছে আছে। যদি কেউ পরকালে বিশ্বাস করে, অফকোর্স তার জন্য জবাব দিয়ে আছে। আর দুনিয়াতে তো লাঞ্ছনা আছে, যখন আপনি একটা অসৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করবেন, সেই অসৎ নেতৃত্বের জন্য দুনিয়াতে কিরকম লাঞ্ছিত হতে হয় তার একটা নমুনা কিন্তু বাংলাদেশের মানুষ বছরের পর বছর, বছরের পর বছর মানুষ কিন্তু প্রত্যক্ষ করেছে। আরেকটি জিনিস দেখেন, জনাব তারেক রহমান সাহেব, ওয়েস্টে কি হয় আজকে, যারা কাছাকাছি দল থাকেন তাদের মধ্যে একটা ডিবেট হয়, এটা একটা বিউটি অফ ডেমোক্রেসি, আর্ট অফ ডেমোক্রেসি। তারেক রহমান সাহেবকে জামাত ইসলামের আমির যিনি কিন্তু ইনভাইট করলেন, কিন্তু তিনি আজ পর্যন্ত সেই ইনভাইটে তিনি রেসপন্স করলেন না। দেখেন, এক একটা ডেমোক্রেসি, আমরা যে 5ই আগস্টের পরেও
একটা ওয়েল ডেমোক্রেসি বাংলাদেশে প্র্যাকটিস করব, সেই জায়গাটা কিন্তু বিএনপির কাছ থেকে আমরা পাচ্ছি না। সর্বশেষ আপনি একটা জিনিস লক্ষ্য করেন, ওনারা বললেন যে 50 কোটি গাছ লাগাবেন। এটার বিষয়ে তো সবাই বলছে যে 50 কোটি গাছ যদি লাগাতে হয়, তাহলে 50 কোটিকে আপনি 5 বছরে ভাগ করলে পার ডেতে কত হাজার গাছ, কত লাখ গাছ ওনারা লাগাবেন। এবং ওনারা বললেন যে 11 কত হাজার কিলোমিটার খাল খনন করবেন। তাহলে পুরা দেশটা, বাংলাদেশ নদীমাতৃক দেশ থেকে বাংলাদেশ হয়ে যাবে এটা একটা সাগর মাতৃক দেশ। মানে এখন আর নদীমাতৃক থাকবে না, তারপরে সাগরের ভিতরে ওনারা গাছ লাগাবেন, কারণ বাংলাদেশে কোনো মাটি থাকবে না। আর ওই জায়গায় এই যে মানে এক একটা কথা ওনারা বলতেছেন, প্ল্যানিং ওনারা দিতেছেন, বাস্তবে এগুলোর কোনো ভিত্তি নাই। ওনাদের পরিকল্পনা, আমি শেষ করছি, ওনাদের পরিকল্পনাগুলো কোনোভাবে বাস্তবায়নযোগ্য নয়। আজকে এই জন্য সারা বাংলাদেশের মানুষ জামায়াত ইসলামী যে পলিসি নিয়ে ডায়লগ করেছে, যে আসেন দেশ কিভাবে আমরা চেঞ্জ করব, আমরা আমাদের অর্থনীতি কিভাবে চেঞ্জ করব। আর জামায়াত ইসলামের একটা ঐতিহাসিক ঘোষণা, যেটা হচ্ছে যে আমরা বেকার ভাতা দিব না, কিন্তু যারা বেকার আছেন তাদেরকে আমরা ডেভেলপ করবো, স্কিল ডেভেলপ করবো। দেখবেন একটা চাইনিজ প্রভাব আছে যে আপনি যদি কাউকে মাছ দিয়ে দেন তাহলে এক বেলা সে মাছ খেয়ে ফেলবে, কিন্তু আপনি যদি তাকে মাছ ধরা শিখিয়ে দেন তাহলে সে চিরজীবন মাছ খেতে পারবে। তো ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলামী এই কথাগুলো, এই কাজগুলো শুধু মুখে বলে নাই, অতীতেও কিন্তু শত শত মানুষকে কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য, অর্থনীতিকে কন্ট্রিবিউশন করার জন্য ব্যাংক, বিমা, হসপিটাল, অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে করেছে এবং প্রত্যেকটা সাকসেসফুল আলহামদুলিল্লাহ। এত জুলুমের মধ্যেও জামাত এগুলো সফলতার সাথে, যোগ্যতার সাথে, দক্ষতার সাথে সাকসেস করেছে। সো আজকে সময় এসেছে পুরো বাংলাদেশকে চেঞ্জ করার জন্য, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য, নতুন দিনের রাজনীতি, অর্থনীতি, জুলুম শোষণ মুক্ত বাংলাদেশ করার জন্য আসুন আমরা সবাই এক হয়ে আগামী দিনের দাঁড়িপাল্লাকে বিজয় করি। বিজয় হওয়ার পরে 11 দলীয় শীর্ষ নেতা হিসেবে আমি এক্সপেক্ট করি কম্পিটেন্ট, যোগ্যতা সম্পন্ন নেতা হিসেবে অবশ্যই বর্তমান বাংলাদেশ জামাত ইসলামী যিনি আমির, শ্রদ্ধেয় ডাক্তার শফিকুর রহমান, তিনি হয়তোবা, আমার এটা প্রত্যাশা যে প্রধানমন্ত্রী হবেন, যদিও এটা পরবর্তী ফোরাম ঠিক করবেন, নির্বাচিত করবেন।